আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের তিনিও তো এই যে তাদের টোনে যখন কথা বলেন তখন কিন্তু মানুষ এটাকে ভালোভাবে নেয় না, এটা জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না। ঠিক তিনি নিজেও তো অমিত শাহর কাছে গিয়ে খুবই প্রণাম করে উনি নির্বাচনের আগে উনি গিয়ে তার কাছ থেকে কোনো অনুকম্পা পাননি। আজকে কি এমন ঘটনা ঘটলো যে ভারতের সুরে সুর মিলিয়ে কথা বলতে হবে? বাংলাদেশের এখন রাজনীতিটা যেভাবে আবর্তিত হচ্ছে, অর্থাৎ 5ই আগস্টের পরে, সেই 5ই আগস্টের আন্দোলনটা শুধুমাত্র হাসিনার যে পতন এবং ত্বরান্বিত হয়েছে তার দুঃশাসন, অপশাসন, ফ্যাসিস্ট হয়ে ওঠা, এগুলো তো ছিলই, কিন্তু এগুলোর পেছনে যে মদতদাতা, সেই মদতদাতা ভারতের পৃষ্ঠপোষকতা ছিল। যে কারণে হাসিনার যে করুণ বিদায় এই বাংলাদেশের মাটি থেকে হয়েছে, একই সাথে ধরে নিতে হবে আপনার ভারতের বিদায়টাও একইভাবে হয়েছে। মানুষ একটা উপযুক্ত জবাব, হাসিনার পরাজয়কে মানুষ মনে করে ভারতের পরাজয়। 5ই আগস্ট আমাদের ছাত্র জনতা যে বিপ্লব ঘটিয়েছে, এই বিপ্লব শুধু হাসিনার বিরুদ্ধে নয়, এই বিপ্লব ভারতের বিরুদ্ধে, এই বিপ্লব ভারতের জনগণের বিরুদ্ধে নয়, এই বিপ্লব বিজেপির বিরুদ্ধে, সন্ত্রাসী মোদির বিরুদ্ধে, যে ইসলাম বিদ্বেষী। সুতরাং এটাকে বিচ্ছিন্ন করে ফেলার কোনো সুযোগ নেই। এখন বাংলাদেশের রাজনীতিটা কোথায় গিয়ে ঠেকলো? দিন শেষে এখন মোটা দাগে বাংলাদেশ চলে আসছে যে ভারতের সাথে চোখে চোখ রেখে যারা শক্ত হাতে ভারতকে প্রতিবেশী হিসাবে উইন উইন সিচুয়েশনে কূটনীতি পরিচালনা করতে পারবে, বাংলাদেশের আগামী নির্বাচন বলি, আগামীর রাজনীতি বলি, এটাই হবে রাজনীতির সবচেয়ে বড় রণকৌশল। কোন দল, মত, ব্যক্তি যদি আপনি দেখেন যে ভারতের সাথে ন্যূনতম আপোষকামিতা করে, তাহলে আপনি দেখবেন সেই দল বা ব্যক্তি বিশেষের সকলের অবস্থা আওয়ামী লীগের মতো হবে এবং তারা এই বাংলাদেশের মাটিতে তাদের রাজনৈতিক কোনো বয়ান, ন্যারেটিভ তারা তৈরি করতে পারবেন না। আমরা গত 8 মাস লক্ষ্য করে এসেছি যে এইখানেই মানুষের একটা জিনিস আসে কোল বেঁধে গেল, যে মানুষ মনে করে আওয়ামী লীগকে, যেমন ছাত্র জনতারা, বিশেষ করে তরুণ ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছেন, তারা বলছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা মানে ভারতের আধিপত্য আবার পুনরাবিস্তার করা। এখন দুঃখজনক হলেও সত্য, হয়তো বিএনপির কিছু অংশ বা অন্যান্য রাজনৈতিক দলেরও, জামাতেরও হতে পারে, কিছু অংশ, একটা ছোটখাটো দল হোক যাই হোক, তারা ভারতের একটা প্রলোভনে তারা পড়ে গেছে। যেটা যেমন একটা বাংলাদেশের জনপ্রিয় দল, গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রামের তাদের ঐতিহাসিক স্বীকৃতি রয়েছে, সেই বাংলাদেশের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, তারেক রহমান সাহেবের দলের কিছু হয়তো নেতাকর্মী একটু বিভ্রান্ত হচ্ছে। এই 17 বছর যখন নির্বাচনহীন বাংলাদেশ যখন একটা পথে এগোচ্ছিল, অন্ধকার যুগের দিকে যাচ্ছিল, তখনও কিন্তু এই নেতারা ভারতের অমিত শাহর কাছে গিয়ে 19 করে এসেও একটু সমর্থন আদায় করতে পারেন নাই। আমি এই প্রসঙ্গে আপনার দ্বিতীয় কোশ্চেনটাকে, এবং অত্যন্ত প্রাজ্ঞ রাজনীতিবিদ, আমি ওনার প্রতি যথাযথ সম্মান রেখে বলি যে উনি যে নির্বাচনের জন্য বা ফেসিবাদকে যেভাবে উনি এই জায়গাতে এসে মেলাচ্ছেন এই সরকারের সাথে, এটা বিএনপির জন্য একটা মাইনাস রাজনীতি। এবং তিনি নিজেও ব্যক্তিগতভাবে আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা বলছেন, যে আমির খসরু চৌধুরী মাহমুদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি নিজে, কেন আমি ওনার কথাটাকে আনলাম, যেহেতু আমরা ভারত প্রসঙ্গে এই পর্বে আলোচনা করবো, দ্বিতীয় পর্বে কিন্তু ওনার বিষয়টা আলোচনা করবো। এখানেও একটা তিনি বলেছেন যে নির্বাচিত সরকার হলে, এবং আমরা দেখেছি যে ভারতীয় মিডিয়া কিন্তু গতকাল থেকে একটা কথা বলছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে যখন নির্বাচিত সরকার আসবে, জনগণের সরকার বা রাজনৈতিক সরকার। এটা ভারতের দেখার বিষয় না, নির্বাচিত সরকার এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। এখন কথাটা সেটা, আমি ওই জায়গাটায় আসি কেন। আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের তিনিও তো এই যে তাদের টোনে যখন কথা বলেন, তখন কিন্তু মানুষ এটাকে ভালোভাবে নেয় না,
এটা জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না। ঠিক তিনি নিজেও তো অমিত শাহর কাছে গিয়ে খুবই প্রণাম করে উনি নির্বাচনের আগে উনি গিয়ে তার কাছ থেকে কোনো অনুকম্পা পাননি। আজকে কি এমন ঘটনা ঘটলো যে ভারতের সুরের সুর মিলিয়ে কথা বলতে হবে? যাই হোক, আমি এই পর্বটা আরো বেশি বিস্তারিত আলোচনা করবো দ্বিতীয় পর্বে। এখন আমি আজকে ইউনূস সাহেবের এই পর্বটা সেভেন সিস্টারের কথাটা বলি। এই সেভেন সিস্টারের কথাটা কেন আমি আপনাকে বললাম, যে আজকের রাজনীতি বাংলাদেশে যেভাবে চলবে সেটা হলো আপনার ভারতের সাথে শক্তিশালী স্বতন্ত্র কূটনীতি ভিত্তিতে, কোনো মাস্টারগিরি, দাদাগিরি, মুরব্বীগিরি কোনো কিছু এখানে চলবে না। সেই ক্ষেত্রে আপনার ওই প্রশ্নটার উত্তর আমি দিতে চাই এইভাবে, যে প্রফেসর ইউনূস সাহেব কোনোভাবেই ভুল করেননি, কোনোভাবে অতিরঞ্জিত কথা বলেননি। এখন ভৌগোলিক মানচিত্র যদি আমরা দেখি, তাহলে সেভেন সিস্টারের সাথে কানেক্টিভিটি তো সমুদ্র পথে তো বাংলাদেশের যে অংশটা আছে এটা তো বাংলাদেশেরই অংশ। উনি এটাতে মিন করতে চেয়েছেন এবং বলেছেন যদি এই অঞ্চলে যদি চীন তাদের বন্দরগুলো এবং বাণিজ্যকে সম্প্রসারিত করে, বন্দরগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশ অংশেরটা, ভারতের তো একটা বলে নেই যে আপনি ভারতের ভিতরে, যে ভারতের তো কাজ আলাপড়া করে কেন? আমার অংশ আমি বলেছি যদি এটা হয় তাহলে এই যে ভারতের সেভেন সিস্টার খ্যাত তারাও উপকৃত হবে। উনি কথাটা বলতে চাইলেন এইটা, এই কনটেক্সটে। কিন্তু এখন ভারত আজকে সারা দিনে যেটা করলো, এটা বলেছে উনি আজ থেকে আরো 3 দিন আগে, হঠাৎ করে তাদের এখন মনে হলো এই স্টেটমেন্টের কথা। আজকে আপনি যেমনটা বলছিলেন আমিও খেয়াল করছিলাম যে ভারতীয় মিডিয়াগুলো এইটা নিয়ে মনে হয় যে পাগল হয়ে নামছে, কিন্তু এটা তো আরো 3 দিন আগে তাদের কোনো বোধোদয় হয়তো ছিল না তিনি যখন এই কথাটা বলেন। তো উনি এখানে অর্থনৈতিক সমৃদ্ধির কথা এখানে বলেছেন, কিন্তু ভারত অবশ্যই বাংলাদেশের এই অ্যাক্সেসটা নিয়ে যদি এখানে চীন তাদের বাণিজ্যিক সম্প্রসারণ এবং নৌবন্দরগুলোকে সম্প্রসারণ যে কাজটা প্রকল্পের কথা হচ্ছে, এটা হলে ভারত এটাকে খারাপ অন্যভাবে নিবে, এটা ইউনূস সাহেব জেনে বুঝেই বলেছেন। আমার দৃঢ় বিশ্বাস উনি জেনে বুঝে বলেছেন যে না, এখানে ভারতের একক ছত্র মাপিয়াগিরি যেটা আওয়ামী লীগ সরকারকে দিয়ে করেছে, ফেসিবাদী হাসিনাকে দিয়ে করেছে, এটা ইউনূস সাহেবের প্রশ্নে হবে না। আর ভারত যেভাবে সবসময় আমেরিকাকে দিয়ে বাংলাদেশকে একটা হুমকি প্রদান করত, আমেরিকাকে যেন তেন বুঝিয়ে, ট্রাম্প প্রশাসন ইউনূস সাহেবের সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি সেটাও তুড়ি মেরে উড়িয়ে দিলেন যে না, ভারতের কথায় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে না। এখন ইউনূস সাহেব মার্কিন লবিস্টের লোক, এটা আমরা সবাই জানি। তিনি সমান্তরাল ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনকে উনি হ্যান্ডেল করছেন এবং উনি হ্যান্ডেল করতে ক্যাপাবল। যেই কারণে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছুক্ষণ আগে একটা স্টেটমেন্ট সাক্ষাৎকার দেখছিলাম, তিনি বলেছেন প্রফেসর ইউনূস সাহেবের সাফল্য এই অন্তর্বর্তীকালীন একটা বড় ঐতিহাসিক সাফল্য চীন সফর। এটা একটা মানে প্রধান বিরোধী দল, যে দল আগামীতে সরকার গঠন করার সক্ষমতা রাখে, তার দলের মহাসচিব অলরেডি এটা বলেছেন। এখন কথাটা হলো আমাদের এই জায়গায় যে এখানে ভারতকে বুঝতে হবে যে তাদের ভুলটাকে শুধরে নিয়ে যে বাংলাদেশের সাথে তারা যদি আর বেশি বাড়াবাড়ি করে, তাহলে বাংলাদেশের সাথে চীনের যে একটা সম্পর্ক এবং যে অতিমাত্রায় গিয়ে পৌঁছেছে এখন, এবং পাকিস্তান আপনি দেখবেন গতকাল কি পাকিস্তানের মানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমাদের প্রফেসর ইউনূস সাহেবকে দাওয়াত দিয়েছেন এবং